শুনতে থাকুন প্রদীপ কুমার দাসের কাহিনী চন্দ্রশেখরের অটোগ্রাফ। কিছু না কিছু জমানোর শখ থাকে অল্পবিস্তর সকলে, কিন্তু সেই শখ কতদূর ঠেলে দিতে পারে একজন মানুষকে। আসুন দেখেন চন্দ্রশেখরের অভিজ্ঞতা কি বলে। শুনতে থাকুন প্রদীপ কুমার দাসের কাহিনী চন্দ্রশেখরের অটোগ্রাফ। বিখ্যাত লেখক চন্দ্রশেখর বসু অনেক ভেবেচিন্তে জেনানাবাগ যাওয়াই মনস্থির করলেন। এমনিতেও তিনি ছুটি ছাটায় পুরী, দার্জিলিং, ভাইজ্যাক যাওয়া পছন্দ করেন না। সেসব জায়গায় বড্ড ভিড়। কোথাও গিয়ে যে দুদণ্ড শান্তিতে বসে মনোসংযোগ করবেন তার জো নেই। পত্রপত্রিকার কল্যাণে চন্দ্রশেখর বসুর চেহারাটা খুব একটা অপরিচিত নয়, আর যেখানেই ঘুরতে যান পাঠক তাকে ঠিক চিনে নেয়। তখন অটোগ্রাফ, গল্পের আসর বসানোর আবদার এসব লেগেই থাকে, আর এসবের কল্যাণে নিরিবিলিতে বসে তার আগামী উপন্যাসের ছকটা সাজিয়ে নেওয়ায় বিস্তর বাধা পড়ে। তাই তিনি পারতপক্ষে চেনা জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন। জেনানাবাগের সন্ধান তাকে দিয়েছেন প্রফুল্ল প্রকাশনীর কর্ণধার প্রফুল্ল আরডি মশাই। আরডি মশাইয়ের শ্যালক বহরমপুরে থাকেন। জেনানাবাগে তার একখানা বাগান বাড়ি আছে, ঠিক ভাগীরথীর ওপরে। দেখাশোনা করার জন্য একজন লোকও আছে। আরডি মশাই বললেন, আরে আপনার স্বভাব তো আমি জানি, কলকাতার বাইরে না বেরোলে আপনার মাথা খুলবে না। হ্যাঁ, আর তাহলে পুজোর সময় আমরা ভাতে মারা যাব। আপনি বরং জেনানাবাগে এক সপ্তাহ কাটিয়ে লেখাটা তুলে আনুন। আমি শ্রীকান্তকে চিঠি লিখে দিচ্ছি, সে ব্যবস্থা করে রাখবে। হ্যাঁ, খাওয়া খরচ ছাড়া আপনার আর কোনো খরচ লাগবে না। আর কাজের লোকটিও শুনেছি বেশ করিতকর্মা। আরে ভাগীরথীর তাজা ইলিশও পাবেন মশাই। সেই মতো তিনি লালগোলা প্যাসেঞ্জার ধরে এই জেনানাবাগে এসে পৌঁছেছেন। মুর্শিদাবাদে এমনিতেই নবাবী আমলের জিনিসের ছড়াছড়ি, কিন্তু জেনানাবাগের নাম তিনি আগে শোনেননি। হয়তো কোনো নবাবের উচ্চপদস্থ কর্মচারী বা জায়গিরদার এই স্থানে তার বেগমের নামে একটা বাগিচা বানিয়েছিলেন। ইতিহাস বইয়ের পাতায় সে কথা লেখা না থাকলেও খুঁজলে এরকম কত জায়গা, তার নামকরণের পিছনের কত ইতিহাস পাওয়া যাবে তার ইয়ত্তা নেই। বাগান বাড়িটা বেশ পুরনো, প্রায় বিঘা খানেক জমির উপরে চুন সুরকি দিয়ে বানানো একতলা বাড়ি। সব শুদ্ধ 5খানা ঘর, যত্নে রাখা বলে এখনো দিব্যি বাসযোগ্য আছে। তার মধ্যে সবচেয়ে বড় যে ঘরখানা, সেটা দখল করে চন্দ্রশেখর গুছিয়ে বসলেন। এটা বাড়ির পেছন দিক। জানলা দিয়ে তাকালে ঝোপঝাড় ভর্তি বাগান পেরিয়ে ভাগীরথীর জল চোখে পড়ে। এখানে নদী বেশ অশান্ত। চন্দ্রশেখর পেপারে পড়েছেন নদীর পাড় ভাঙা এখানে এক বড় সমস্যা। নদীর ধারে এরকম কত বাড়ি, কত বাগান যে নদী গর্ভে হারিয়ে গেছে তার কোনো হিসেব নেই। এই বাগান বাড়িটা অবশ্য এখনো টিকে আছে। এখানে ইলেকট্রিসিটি নেই, তাতে চন্দ্রশেখরের অসুবিধা হচ্ছে না, কারণ তিনি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েন। খুব ভোরে ঘুম থেকে উঠে বেলা 10টা-11টা পর্যন্ত টানা লেখালেখি করেন। দুপুরে খাওয়া দাওয়া 1টার মধ্যে সমাধা করে ঘণ্টাখানেক ঘুমিয়ে নেন। তারপর কিছু বই পত্রিকা পড়েন। 4টে নাগাদ চা খেয়ে ভাগীরথীর হাওয়া খেতে বেরোন। সন্ধ্যার আগেই ফিরে আসেন। এইভাবে 3 দিন কেটে গেছে। বাড়ির কেয়ারটেকার মনুলাল সত্যিই বেশ কাজের লোক। স্বয়ং বাড়ির মালিকের অতিথি, তার উপর মালিক খবর পাঠিয়েছেন যে ইনি একজন নামকরা লেখক, তাই যত্ন আত্মীর কোনো ত্রুটি সে রাখেনি। মোটের উপর চন্দ্রশেখরের এখানে আসা সার্থক। নতুন উপন্যাস শুরু হয়ে গেছে এবং তা তরতর করে এগোচ্ছে। 4র্থ দিন চন্দ্রশেখর সকালের লেখালেখি করে বারান্দায় চেয়ার পেতে বসেছিলেন। 11টা বাজে। স্নানের তাড়া নেই। মনুলাল চা দিয়ে গেছে। চা খেতে খেতে উপন্যাসটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই ভাবছিলেন চন্দ্রশেখর। এমন সময় বাগানের কাঠের গেট খুলে একজন লোক তার দিকে এগিয়ে এলো। লোকটার ছোটখাটো মঙ্গলয়েড চেহারা, কুঁতকুঁতে চোখ, চাপা নাক,
চেহারা দেখে বয়স আন্দাজ করা কঠিন। পরনে একটা হেঁটো ধুতি আর ফতুয়া। এই ধরনের লোক নেপাল বা উত্তর পূর্ব ভারতে দেখা যায়। লোকটা এসে চন্দ্রশেখরকে হাত জোড় করে প্রণাম করে জিজ্ঞেস করলো, আগে আপনি কি চন্দ্রশেখর বাবু, মানে লেখক মশাই? এই রে, এখানেও তার পরিচয়টা তাহলে ফাঁস হয়ে গেছে। চন্দ্রশেখর একটু বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু কেন, কি ব্যাপার? আগে আমার নাম পেমা। আমার বাবু আপনার সঙ্গে দেখা করতে চান, তাই আপনার কাছে পাঠালেন। আপনি যদি একবার দয়া করে আমাদের বাড়িতে পায়ের ধুলো দেন তাহলে খুব ভালো হয়। চন্দ্রশেখর একটু কৌতূহল বোধ করলেন। এই অজ পাড়া গায়ে তাকে চেনে এমন লোকও আছে? নিশ্চয়ই তার লেখার ভক্ত। তিনি সুর নরম করে জিজ্ঞেস করলেন, ও তা তোমার বাবুর নাম কি, কোথায় থাকেন? আগে বাবুর নাম হলো গিয়ে ওই সুবর্ণকান্তি বড়াল। এখান থেকে বেশি দূর নয়, 10 মিনিটের হাঁটা পথ। বড়াল বাড়ি বললেই লোকে দেখিয়ে দেবে। চন্দ্রশেখর বুঝলেন ভদ্রলোকের নাম সুবর্ণকান্তি বড়াল, কিন্তু তিনি নিজে না এসে চাকরকে পাঠালেন কেন, এই কথাটা জিজ্ঞেস করায় সে বলল, ওমা, বাবু আসবেন কি করে? বাবু বলে হাঁটুর ব্যথায় এই ঘর করতে পারেন না। বাবু আপনার অটো মানে ওই সই নেবেন। আপনি একটু গেলে বড় ভালো হয়। চন্দ্রশেখর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, ঠিক আছে, দেখছি, আমার তো সময় কম, যদি সময় পাই যাওয়ার চেষ্টা করব। লোকটা আরেকবার প্রণাম করে বিদায় নিল। বিকেলে চা খেয়ে তিনি যথারীতি বেড়াতে বেরোলেন। নদীর দিকে না গিয়ে তিনি আজকে উল্টো রাস্তা ধরলেন। সুবর্ণকান্তি বড়াল সম্বন্ধে তার কৌতূহল হচ্ছে। দুপুরে মনুলালের মুখে যেটুকু শুনেছেন তাতে ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। মনুলালের খবর অনুযায়ী সুবর্ণকান্তি বাবু মস্ত বড় পরিবারের মানুষ। তার পূর্বপুরুষ নাকি জগৎ শেঠের সঙ্গে কারবার করত। সুবর্ণকান্তিবাবু নিজে আসামে না নেপালে কোথায় একটা উচ্চ পদে সরকারি চাকরি করতেন। এখন রিটায়ার করে পৈতৃক ভিটায় এসে বাস করছেন। এরকম একজন লোককে কাল্টিভেট করা লেখক হিসেবে চন্দ্রশেখরের কর্তব্য। বড়াল বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না। বাড়ি না বলে একটা ছোটখাটো অট্টালিকা বলাই ভালো। বাংলাদেশের অসংখ্য জমিদার বাড়ির মতো চেহারা, অবহেলা অনাদরের ছাপ স্পষ্ট। অবশ্য এত বড় বাড়ি মেনটেন করা আজকের দিনে মুখের কথা নয়। বাইরের লোহার গেটটা খোলাই ছিল। চন্দ্রশেখর একটু দোনোমনো করে ঢুকেই পড়লেন। দুপাশ অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড়ে ছেয়ে আছে। তার মধ্যে দিয়ে একটা গাড়ি যেতে পারে এমন চওড়া রাস্তা। সেটা গিয়ে শেষ হয়েছে বাড়ির গাড়ি বারান্দায়। চন্দ্রশেখর দোরগোড়ায় পৌঁছে একটু গলা তুলে বললেন, কেউ আছেন? একটু পরে কাঠের পাল্লা একটু ফাঁক করে একটা মুখ উঁকি মারল। সকালে সেই লোকটি। চন্দ্রশেখরকে দেখে তার কুঁতকুঁতে চোখে হাসি খেলে গেল। দরজা খুলে দিয়ে সে বলল, আসুন বাবু, আসুন আসুন। লোকটার পেছন পেছন চন্দ্রশেখর বাড়ির ভেতরে ঢুকলেন। লোকটা তাকে বসার ঘরে একটা জরাজীর্ণ সোফা দেখিয়ে বলল, আপনি একটু বসুন, আমি বাবুকে খবর দিচ্ছি। লোকটা ভেতরের দিকে চলে গেল। চন্দ্রশেখর সোফায় বসে চারপাশটা চোখ ঘুরিয়ে দেখতে থাকলেন। ঠিক যেমনটা গল্পে পাওয়া যায় সেই রকম বৈঠকখানা। পায়ের তলায় চক মেলানো মেঝে, দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং, মাথার উপরে জায়গায় জায়গায় খসে পড়া একটা ঝাড়বাতি। এইরকম অজানা জায়গায় এরকম একটা বাড়ি আছে, সেটা দেখে চন্দ্রশেখর খুবই অবাক হলেন। কিছুক্ষণের মধ্যেই পেমা ফিরে এসে বলল, আসুন আসুন, আমার সঙ্গে আসুন, বাবু আপনার জন্য অপেক্ষা করছে। তাকে অনুসরণ করে চন্দ্রশেখর পাথর বসানো সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলেন। তারপর প্যাসেজ পেরিয়ে একটা বড় ঘরে ঢুকলেন। এটা বোধহয় সুবর্ণকান্তির শোবার ঘর। জানলার পাশে মস্ত বড় একটা পালঙ্ক। ঘরের একপাশে দুটো কাঠের আলমারি, ডাইটিং ডেস্ক, কয়েকটা বসার চেয়ার। ঘরের আর একটা জানলার পাশে একটা মোটা গদি আঁটা চেয়ারে একজন
লোক বসে আছেন। বয়স 60 থেকে 71-এর মধ্যে, রোগা লম্বাটে চেহারা, গায়ের রং ধবধবে ফর্সা, এতটাই ফর্সা যে মনে হয় ভদ্রলোকের বুঝি সেতি আছে। সেই ফর্সা চামড়ায় অসংখ্য লাল লাল চাকা চাকা দাগ, সম্ভবত ত্বকের কোনো রোগ আছে। মাথা ভর্তি সাদা চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো, দৃষ্টি তীক্ষ্ণ। এরকম অন্তর্ভেদী দৃষ্টি কমই দেখা যায়। মনে হয় ভদ্রলোক চোখের দৃষ্টি দিয়ে অন্তঃস্থল পর্যন্ত পড়ে ফেলছেন। এরকম দৃষ্টির সামনে অস্বস্তি বোধ হয়। চন্দ্রশেখর ঘরে ঢুকলেও ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠলেন না। বসে বসেই হাত জোড় করে নমস্কার করে বললেন, আসুন চন্দ্রশেখর বাবু, আমার নাম সুবর্ণকান্তি বড়াল। মাফ করবেন, আমার হাঁটু দুটোর জন্য উঠতে বসতে খুব অসুবিধা হয়, তাই বসে বসেই আপনাকে নমস্কার করছি। আশা করি কিছু মনে করবেন না। প্রেমা, ওই চেয়ারটা আমার কাছে টেনে আন। আপনি বসুন। পেমা একটা গদি আঁটা চেয়ারে এগিয়ে দিল। চন্দ্রশেখর বসলেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনার হাঁটুতে কি বাত আছে? সুবর্ণকান্তি তার হাঁটু দুটোতে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ, 10 বছর ধরে ভুগছি। বছর 2 হলো হাঁটা চলা প্রায় বন্ধ হয়ে গেছে। আমার কথা পরে হবে, আপনার কথা বলুন। আপনি যে আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনি কি এখানে ছুটি কাটাতে এসেছেন? হ্যাঁ, কতটা সেই রকমই। তার সঙ্গে আমার লেখালেখির কাজটাও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া উদ্দেশ্য। অবশ্যই অবশ্যই। আপনি শুনেছি বিখ্যাত লেখক। চন্দ্রশেখর মৃদু হাসলেন। ভদ্রলোক তার লেখার ভক্ত, কিন্তু ঘরে কোনো বইপত্র দেখা যাচ্ছে না। তবে কি কাঠের আলমারিগুলোর ভিতরে বই আছে? সুবর্ণকান্তি বোধহয় চন্দ্রশেখরের মনের কথা বুঝতে পেরেছিলেন। তিনি একটু হেসে জিজ্ঞেস করলেন, আপনি কি ঘরে কোনো বইপত্র নেই দেখে অবাক হচ্ছেন? তা একটু হচ্ছি বই কি। আপনার কাজের লোকটির কথা শুনে মনে হয়েছিল আপনি বোধহয় খুব বই পড়েন। আমার লেখার ভক্ত, কিন্তু দুঃখিত চন্দ্রশেখর বাবু, আপনার নাম শুনলেও আপনার কোনো লেখা আমি পড়িনি। বস্তুত খবরের কাগজ ছাড়া আমি বিশেষ কিছুই পড়ি না। তাহলে আপনি আমাকে ডাকলেন কেন? আমি তো ভেবেছিলাম আপনি আমার লেখা পছন্দ করেন, তাই আমার সঙ্গে দেখা করতে চান। আপনার লোকটি অটোগ্রাফ নেওয়ার কথাও বলছিল। পেমা ঠিকই বলেছিল। আমি আপনার অটোগ্রাফ অবশ্যই সংগ্রহ করতে চাই, কারণ ওটা আমার নেশা। আচ্ছা, মানে অটোগ্রাফ সংগ্রহ করা আপনার নেশা, তাই তো? হ্যাঁ, সেই অর্থে আমাকে সই শিকারী বলতে পারেন। সুবর্ণকান্তির দৃষ্টিতে শিকারীর মতো ধূর্ততা খেলে গেল। চন্দ্রশেখর একটু বিমর্ষ হলেন। কেউ তার লেখা না পড়ে শুধু সই সংগ্রহের নেশায় তার অটোগ্রাফ নেবে, এটা তার ঠিক মনোপুত হচ্ছিল না। কিন্তু এখন উঠে যাওয়াটা নিতান্তই অভদ্রতা হবে বলে তিনি মুখ কালো করে বসে রইলেন। আমার সংগ্রহে অনেক বিখ্যাত লোকের অটোগ্রাফ আছে। লেখক, গায়ক, খেলোয়াড়, ফিল্ম স্টার। আপনিও বিখ্যাত লোক, আপনার অটোগ্রাফও আমি চাই। হ্যাঁ। আচ্ছা, আমি যে এখানে এসেছি সেটা আপনি জানলেন কি করে? মানে আমাকে আপনি চিনলেন কি করে? আমি চিনতাম না তো। আপনি যে বাড়িতে উঠেছেন তার কেয়ারটেকারের সঙ্গে পেমার চেনা জানা আছে। তার কাছ থেকে আপনার কথা শুনে পেমা আমাকে এসে বলেছে। তো আপনার এই শখ কতদিনের? সে অনেক দিনের ব্যাপার, বলতে পারেন আমার ছেলেবেলার। আমি বহরমপুরের হোস্টেলে থেকে পড়াশুনো করেছি। তো সেখানে এক বন্ধুর কাছে প্রথম অটোগ্রাফের খাতা দেখি। সে অবশ্য চেনা জানা আত্মীয় স্বজনের সই নিয়ে বেড়াতো।
তো তাকে দেখে আমারও শখ হলো এরকম সইয়ের খাতা বানানোর। প্রথমে আমিও মামা, জ্যাঠা, মাস্টার মশাই এদের সকলে সই নিতে শুরু করলাম। আমি তখন ক্লাস 5-এ কি 6-এ পড়ি। সেই সময় এক যাত্রা পালা এলো। তখনকার দিনে যাত্রা মানে বিশাল ব্যাপার। যাত্রার অভিনেতারা ফিল্ম স্টারদের মতোই জনপ্রিয়। সেই যাত্রা দলের হিরো ছিলেন কমল কুমার। আর তখন বিশাল নাম ডাক। আমার মাথায় ভূত চাপলো, কমল কুমারের সই নেব। কিন্তু কমল কুমারের ধারে কাছে ঘেঁচতে পারাও কঠিন। বিশেষত আমার মতো একটা ছোট ছেলেকে কেউ পাত্তাই দিল না। রাতে পালা। আমি সারাদিন চেষ্টা করেও কমল কুমারের নাগাল পেলাম না। কিন্তু আমার তখন রোগ চেপে গেছে। উপায়ন্তর না দেখে আমি করলাম কি, সবার নজর এড়িয়ে যে স্টেজ বাঁধা হয়েছিল তার নিচে লুকিয়ে পড়লাম। ওইভাবে প্রায় ঘন্টা 6 কাটিয়েছিলাম। তারপর যাত্রা শুরু হলো। কয়েকটা সিনের পর কমল কুমার মঞ্চে উঠলেন। আর অমনি আমি নিচ থেকে বেরিয়ে সোজা মঞ্চে উঠে কমল কুমারের সামনে আমার খাতাটা মেলে ধরলাম। সে এক হুলস্থুল ব্যাপার। যাত্রা থেমে গেল। লোকজন আমাকে এই মারে কি সেই মারে। কিন্তু কমল কুমার সব কথা শুনে আমাকে রক্ষা করলেন। বললেন, তোমার মতো বড় ভক্ত আমার আর দ্বিতীয়টি নেই। দাও, তোমার খাতা দাও, আমি অটোগ্রাফ দেব। কমল কুমারকে বলতে পারলাম না যে আমি তার ভক্ত নই। সই সংগ্রহ নেহাত আমার নেশা। সেই শুরু। তারপর যেখানে যত বিখ্যাত ব্যক্তির সন্ধান পেতাম, অটোগ্রাফের খাতা নিয়ে হাজির হতাম। সবসময় যে কাজটা খুব সহজ হতো তা নয়, কিন্তু কেমন একটা নেশা হয়ে গিয়েছিল। সই সংগ্রহের জন্য যে কত জলসা, কত সমাবেশ, কত খেলার মাঠ, স্টুডিও, বইপাড়ায় ঘুরেছি তার ঠিক নেই। চন্দ্রশেখর এইবার একটু আগ্রহ বোধ করছিলেন। অটোগ্রাফ নেওয়া অনেকের হবি হয় ঠিকই, কিন্তু তা এরকম নেশা হয়ে যেতে পারে এ কথা তার জানা ছিল না। আমি শুনেছি আপনি বড় সরকারি চাকরি করতেন, বাইরে থাকতেন। তো সেই সময় আপনার শখ বজায় রাখতেন কি করে? আমি কেন্দ্রীয় সরকারের জরিপ বিভাগে চাকরি করতাম। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এইসব রাজ্যে অনেকদিন কাটিয়েছি। আমি যেসব জায়গায় কাজ করতাম সেগুলো যাকে বলে আনচার্টেড ল্যান্ড। অনেক জায়গায় সভ্য মানুষের পাও পড়েনি। সেসব জায়গায় বিখ্যাত তো দূরের কথা, মানুষ পাওয়াই তাই। তখন আর শখ কিভাবে বজায় রাখবো বলুন। এক এক সময় মনে হতো চাকরি ছেড়ে দিই, কিন্তু কাজটাও আমার বেশ পছন্দেরই ছিল। আমি বিয়ে করিনি। একা একা পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াতে খুব ভালো লাগতো, কিন্তু নেশাও বড় দায়। মাঝে মধ্যে ছুটি নিয়ে কলকাতায় গিয়ে থাকতাম, কিন্তু সবসময় তো আর বিখ্যাত লোকের সংস্পর্শে আসা যায় না, তাই আমার শখও পূরণ হতো না। এমন সময় আমি প্রেমার দেখা পাই। হ্যাঁ, আপনার কাজের লোকটিকে দেখে তো নর্থ ইস্টের বলেই মনে হয়। ও অরুণাচল প্রদেশের লোক। আজ প্রায় 20 বছর যাবত ও আমার সঙ্গে আছে। পুরোপুরি বাঙালি হয়ে গেছে, আমার সমস্ত কাজকর্ম করে। তবে ওর একটা বিশেষ গুণের জন্য ওকে আমি এখানে নিয়ে এসেছি। ও থাকায় আমাকে অটোগ্রাফ নেওয়ার জন্য ছুটি করার দরকার পড়ে না। তার মানে কি পেমাই? না, ও শুধু বিখ্যাত লোকদের সই সংগ্রহ করতেই আমাকে সাহায্য করে না, বরং ওর জন্য বিখ্যাত মানুষেরা আমার এখানে আসেন।
চন্দ্রশেখর এ কথার অর্থ কিছুই বুঝতে পারলেন না। তিনি বোকার মতো সুবর্ণকান্তির দিকে তাকিয়ে থাকলেন। বুঝতে পারছি, আমার কথা আপনার কাছে হেঁয়ালির মতো লাগছে। সময় মতো আমার কথার মানে ঠিক বুঝতে পারবেন। আগে আমার অটোগ্রাফের খাতাগুলো আপনাকে দেখাই। পেমা পেমা সম্ভবত দরজার পাশেই ছিল। মনিবের ডাক শুনে ঘরের ভিতরে এলো। সুবর্ণকান্তি তার 2 হাত তুলে ধরলেন। পেমা হাত দুটো নিজের বগলের নিচে চেপে ধরে বলিষ্ঠ হাতে সুবর্ণকান্তির কোমরটা ধরে টেনে চেয়ার থেকে তুলে দিল। সুবর্ণকান্তি বললেন, আসুন চন্দ্রশেখর বাবু, আসুন। একটা বন্ধ আলমারির পাল্লা খুলে কতগুলো বাঁধানো খাতা বের করলেন। খাতাগুলো বইয়ের সাইজের, সুদৃশ্য কাপড়ে বাঁধানো। মোট 6টা খাতা। আমি সব মিলিয়ে প্রায় 200 বিখ্যাত মানুষের সই সংগ্রহ করেছি। সংখ্যাটা এখনো বেড়ে চলেছে। চন্দ্রশেখর একটা খাতা হাতে তুলে দেখলেন বেশ দামি কাগজ, প্রতি পাতায় একটা করে অটোগ্রাফ। নিচে সম্ভবত সুবর্ণকান্তি নিজের হস্তাক্ষরে কার অটোগ্রাফ এবং কবে নেওয়া হয়েছে সেই তারিখ লিখে রেখেছেন। সুবর্ণকান্তি মিথ্যা বলেননি। সত্যি খেলোয়াড়, ফিল্ম স্টার, গায়ক, রাজনীতিবিদ সবার সই আছে। ভদ্রলোকের সংগ্রহ সত্যি তারিফ করার মতো। এগুলো সংগ্রহ করতে সুবর্ণকান্তিকে যে কত দৌড়ঝাঁপ করতে হয়েছে তা অনুমান করতে কষ্ট হয় না। খাতাগুলো দেখতে দেখতে সবচেয়ে সাম্প্রতিক খাতাটা হাতে তুলে নিলেন চন্দ্রশেখর। খাতার তারিখ বলছে এটা শুরু হয়েছে বছর 2 আগে এবং এখনো চলছে। খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে চন্দ্রশেখর অবাক হচ্ছিলেন। এখানে যাদের অটোগ্রাফ আছে তাদের অধিকাংশকে তিনি চেনেন, বলা ভালো নাম শুনেছেন, সবাই বিখ্যাত ব্যক্তি। কিন্তু এদের সই সুবর্ণকান্তি সংগ্রহ করলেন কি করে? সুবর্ণকান্তির কথা মতো গত 2 বছর তিনি গৃহবন্দী। তাহলে তাছাড়া এই সমস্ত বিখ্যাত ব্যক্তির মধ্যে কি একটা মিল আছে যেটা তার ঠিক মনে পড়ছে না। শেষ এন্ট্রিটা গত মাসে একজন নামকরা গায়কের অটোগ্রাফ। সেটা দেখে চন্দ্রশেখর চমকে উঠলেন। বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে গেল, এই গায়ক তো মৃত। গত মাসেই কোন একটা জলসা থেকে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, চন্দ্রশেখর যতদূর বুঝতে পারছেন এই খাতায় যতজনের অটোগ্রাফ আছে তারা সবাই মৃত। হঠাৎ চন্দ্রশেখরের শরীরে একটা শিহরণ খেলে গেল। চোখ তুলে দেখলেন সুবর্ণকান্তি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে। তার মুখে একটা অদ্ভুত শয়তানি হাসি। এদের অটোগ্রাফ আপনি সংগ্রহ করলেন কি করে? এরা সবাই আমার বাড়িতে এসে সই দিয়ে গেছেন। কিন্তু এরা তো সবাই মারা গেছেন। মারা না গেলে তারা আমার ডাকে সাড়া দিয়ে অটোগ্রাফ দিতে আসবেন কেন চন্দ্রশেখর বাবু? চন্দ্রশেখরের মাথাটা একটু টলে গেল। হাতের থেকে খাতাটা প্রায় পড়ে যাচ্ছিল। সুবর্ণকান্তি ধরে ফেললেন। আপনি কি অসুস্থ বোধ করছেন? পেমা, ওকে ধরে চেয়ারে বসিয়ে দাও। না না, ঠিক আছে, একটু জল। পেমা একটা গ্লাসে জল ঢেলে এনে দিল। চন্দ্রশেখর এক নিঃশ্বাসে জলটা খেয়ে নিলেন। সুবর্ণকান্তি ততক্ষণে খাতাগুলো আলমারিতে তুলে রেখেছেন। এবার পেমার হাত ধরে তার গদি আঁটা চেয়ারটাতে গিয়ে বসলেন। চন্দ্রশেখরের মাথা কাজ করছিল না। তিনি যা দেখলেন এবং শুনলেন তার একটাই অর্থ হয়, সুবর্ণকান্তি মৃত ব্যক্তির আত্মাকে ডেকে আনতে জানেন। সেই আত্মা এসে তার অটোগ্রাফের খাতায় সই দিয়ে যায়।
চন্দ্রশেখর তার নিজের চেয়ারে এসে বসেছিলেন। সুবর্ণকান্তি বললেন, আপনাকে বলেছিলাম না, পেমার একটি বিশেষ গুণ আছে, সেটা হলো ও খুব ভালো মিডিয়াম। অর্থাৎ ওর মাধ্যমে সহজেই মৃত ব্যক্তির আত্মাকে ডেকে আনা যায়। সেই আত্মা ওর শরীরে বর করে আমার খাতায় অটোগ্রাফ দিয়ে যায়। এইভাবেই গত 2 বছরে আমি অটোগ্রাফ সংগ্রহ করেছি। আপনি কি প্ল্যানচেটের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মাকে আহ্বান করেন? প্ল্যানচেট বা সিনিয়াসে যাই বলুন, ব্যাপারটা তাই। পেমা ছিল ওদের গ্রামের ওঝা বা পুরোহিতের মিডিয়াম। ওর মাধ্যমে সেই ওঝা মৃত ব্যক্তির আত্মাকে ডেকে আনত। আমি নিজের চোখে দেখেছি। তখনই আমার মাথায় আইডিয়াটা আসে, শুধু বিখ্যাত মানুষদের পিছনে ধাওয়া করে বেড়ানোর কি দরকার, যদি তারা নিজেরাই আমার কাছে এসে সই দিয়ে যান। সেই ওঝাকে অনেক উপঢৌকন দিয়ে তার কাছ থেকে আমি আত্মা নামানোর প্রক্রিয়া শিখে নিই। তারপর পেমাকে রাজার হালে রাখার লোভ দেখিয়ে আমার সঙ্গে নিয়ে আসি। আমি আমার কথা রেখেছি। পেমা আমার সব কাজ করে দিলেও আমি ওর কোনো অভাব রাখিনি। ওর খাওয়া পড়া সব কিছুর দায়িত্ব আমার। খালি মাঝে মধ্যে ওকে মিডিয়াম সাজতে হয়, তাও মাসে একবার, অমাবস্যার দিন। চন্দ্রশেখরের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি ভীতু নন, কিন্তু এরকম একটা অজানা জায়গায় এক অপরিচিত মানুষের মুখে এই অদ্ভুত কথাগুলো শুনে তার গায়ে কাঁটা দিচ্ছিল। হঠাৎ তার মনে হলো তিনি এখানে এসে ভুল করেছেন, তাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। চন্দ্রশেখর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর মনে জোর এনে বললেন, মাফ করবেন সুবর্ণকান্তি বাবু, আমাকে বা যেতে হবে। সুবর্ণকান্তি তার অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে চন্দ্রশেখরকে দেখতে দেখতে বললেন, চলে যাবেন? যান। ভেবেছিলাম আপনার অটোগ্রাফ নেব, কিন্তু না, আপনি এখনো তৈরি হননি। সময় হলে আমি আপনাকে ডেকে নেব। আপনি এখন কিছুদিন এখানে আছেন কি? যদি সম্ভব হয় পরশু রাতে এখানে আসবেন। পরশু অমাবস্যা, তার উপর শনিবার। আপনার মনে কোনো সন্দেহ থাকলে তা দূর হয়ে যাবে। আসবেন। আজ শনিবার, কালকেই কলকাতা ফিরবেন চন্দ্রশেখর। লেখার কাজ প্রায় শেষ করে ফেলেছেন, বাকিটা কলকাতা ফিরেও সেরে নেওয়া যাবে। সত্যি বলতে এই মুহূর্তে কলকাতার জন্য, তার হইহট্টগোল লোকজনের জন্য মনটা আনচান করছে তার। জেনানা বাগের কথা অবশ্য তিনি কোনোদিন ভুলতে পারবেন না, তার কারণ অবশ্যই সুবর্ণকান্তি এবং তার অদ্ভুত আশ্চর্য শখ। পরশু বড়াল বাড়ি থেকে ফিরেও মনের ঘোর লাগা ভাবটা কাটতে সময় লেগেছিল। আসলে ওরকম একটা পুরনো বাড়ি, তার একটা নির্জন কক্ষ, সুবর্ণকান্তির চেহারা, কণ্ঠস্বর, তাকানোর ভঙ্গি, পেমা নামের ওই কাজের লোকটা, সবকিছু মিলিয়ে মনের উপর চাপ সৃষ্টি করেছিল। সুবর্ণকান্তির কথাগুলো চন্দ্রশেখর ভেবে দেখেছেন। তিনি যুক্তিবাদী মানুষ। মৃত আত্মাকে ডেকে আনা যায় কিনা তা তার জানা নেই। তিনি কখনো প্ল্যানচেট দেখেননি, কিন্তু সুবর্ণকান্তি যে দাবি করেছেন, অর্থাৎ মৃত ব্যক্তি এসে তার অটোগ্রাফের খাতায় সই দিয়ে যায়, সেটা যেমন অবিশ্বাস্য তেমনি হাস্যকর। সুবর্ণকান্তি আসলে একজন মস্ত বড় ধাপ্পাবাজ। খাতায় যে সইগুলো আছে সেগুলো যে সত্যি সেই সব বিখ্যাত ব্যক্তির, তা মেনে নেওয়ার কোনো কারণ আছে কি? চন্দ্রশেখর সেই সব ব্যক্তির কারো সই কখনো দেখেননি, কাজেই মিলিয়ে দেখার প্রশ্ন ওঠে না। আর যদি দেখাও যায় যে সইয়ে মিল আছে,
তাহলেই বা কি প্রমাণ হয়? সই জাল করাটা এমন কি আর ব্যাপার? এ তো আকছার হচ্ছে। সুবর্ণকান্তি হয়তো কোনো পত্রপত্রিকায় সেই সব ব্যক্তির সইয়ের নমুনা দেখেছেন, তারপর নিজেই সেই সইয়ের নকল করেছেন, তারপর মৃত ব্যক্তির আত্মা নামানোর গপ্পটা ফেলেছেন। এতে অবশ্য তার কি লাভ বোঝা যায় না, কিন্তু একথা ঠিক তিনি তার গল্প দিয়ে চন্দ্রশেখরের মতো একজন মানুষকেও স্তম্ভিত করে দিতে পেরেছেন। একজন ধাপ্পাবাজের কাছে অন্যকে বোকা বানানোর মধ্যে আনন্দ খুঁজে পাওয়া অস্বাভাবিক নয়। এই সব কথা ভেবে চন্দ্রশেখর মনে বেশ শান্তি পেয়েছেন। মনের উপরে যে অলৌকিক অতিপ্রাকৃতিক ঘটনার ছায়া পড়েছিল সেটা দূর হয়েছে। যে দুদিন এখানে আছেন সেই দুদিন তিনি এসব ভাবতে চান না। মনুলাল তার কথা মতো ভাগীরথীর ইলিশ এখনো খাওয়াতে পারেনি। চন্দ্রশেখর ঠিক করেছেন নিজেই ইলিশ সংগ্রহের চেষ্টা করবেন। তাই খুব ভোরে উঠে তিনি নদীর ধারে চলে এসেছেন। কোনো জেলে নৌকাকে ধরতে পারলে তবেই টাটকা মাছ পাওয়া যাবে। এখনো সূর্যোদয় হয়নি। বর্ষার নদী ভরভরন্ত, আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সঙ্গে অবশ্য ছাতা আছে, তাই চিন্তার কিছু নেই। তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে জেলে নৌকার অপেক্ষা করতে থাকলেন। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলেছে। চন্দ্রশেখর ভাবলেন এবার ফেরা উচিত। সারাদিন আজকে তিনি নদীর তীরে ঘুরে বেরিয়েছেন। আজকের মতো আনন্দ তিনি জীবনে কখনো অনুভব করেননি। শরীরটা ঝরঝরে হালকা, মনটাও ফুরফুরে। মনে হচ্ছে লেখালেখি, প্রকাশকের তাড়া, কলকাতার দৈনন্দিন আকচাকচি কোনো কিছুরই কোনো মূল্য নেই তার কাছে। এইভাবে নদীর পাড়ে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না। চন্দ্রশেখর ফেরার রাস্তা ধরলেন। হঠাৎ দেখলেন তিনি বড়াল বাড়ির দিকে চলে এসেছেন। বস্তুত বড়াল বাড়িতে ঢোকার জন্য তিনি একটা অদ্ভুত টান অনুভব করছেন। সুবর্ণকান্তি বলেছিলেন আজ শনিবার, অমাবস্যা। আজকে রাতে তিনি কোনো মৃত ব্যক্তিকে আহ্বান জানাবেন। চন্দ্রশেখরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। একবার গেলে মন্দ হয় না। সুবর্ণকান্তির বুজরুকিটা তাহলে হাতে নাতে ধরা যাবে। এই ভেবে তিনি বড়াল বাড়ির দিকে হাঁটা দিলেন। দরজা খোলাই ছিল। চন্দ্রশেখর বিনা বাধায় দোতলায় উঠে সুবর্ণকান্তি শোবার ঘরে উপস্থিত হলেন। দেখলেন ঘরে একটা মোমবাতি জ্বলছে। মেঝের উপরে একটা আসনে সুবর্ণকান্তি বসে, হাঁটুর ব্যথার জন্যই বোধহয় পা দুটো ছড়ানো। তার সামনে বসে পেমা। ওর চোখ দুটো বন্ধ, শরীরটা অল্প অল্প দুলছে। হাতের কাছে একটা খাতার খোলা পাতা আর পেন রাখা। সুবর্ণকান্তির চোখও বোঝা। তিনি বিড়বিড় করে চলেছেন। চন্দ্রশেখর কি করবেন বুঝে উঠতে না পেরে দাঁড়িয়ে রইলেন। এমন সময় সুবর্ণকান্তির কণ্ঠস্বর শোনা গেল। কেমন যেন মন্ত্রোচ্চারণের ভঙ্গিতে তিনি জিজ্ঞেস করছেন, চন্দ্রশেখর বাবু, আপনি কি এসেছেন? আমি আপনাকে আহ্বান করছি। আপনি কি শুনতে পাচ্ছেন চন্দ্রশেখর বাবু? পাচ্ছি। আমি এসেছি। আশ্চর্যের ব্যাপার, চন্দ্রশেখরের গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। এবার সুবর্ণকান্তির চোখ খুলে গেল। তিনি মাথা ঘুরিয়ে একবার ঘরের চারপাশটা দেখে নিলেন। আমি বুঝতে পারছি আপনি এই ঘরে উপস্থিত হয়েছেন। আপনি আজকে আমার খাতায় অটোগ্রাফ দেওয়ার জন্য প্রস্তুত। আসুন, আমার খাতায় আপনার সই দিয়ে যান। আসুন চন্দ্রশেখর বাবু। চন্দ্রশেখর মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলেন। সুবর্ণকান্তিকে এখন আর তার বুজরুক ধাপ্পাবাজ বলে মনে হচ্ছে না।
তিনি খাতার উপরে রাখা কলমটা তুলতে গেলেন, কিন্তু কলমটা ধরা যাচ্ছে না, বারবার ফসকে যাচ্ছে হাত থেকে। এরকম কেন হচ্ছে তা চন্দ্রশেখর বুঝতে পারলেন না। এদিকে সুবর্ণকান্তি আবার সেই দুর্বোধ্য মন্ত্রোচ্চারণের মতো বিড়বিড় করে চলেছে। চন্দ্রশেখর স্থির থাকতে পারছেন না। নদীর চোরা স্রোতের মতো কি জানি একটা অমোঘ দুর্দমনীয় স্রোত তাকে টানছে। পাশেই প্রেমা বসে, তার একটা হাত সামনে বাড়ানো। চন্দ্রশেখর প্রেমার হাতটা ধরলেন, হাতটা এগিয়ে গিয়ে কলমটা তুলে নিল। তারপর সেই হাত দিয়েই খাতার পাতায় পাকা হাতে লিখে দিলেন চন্দ্রশেখর বসু। সুবর্ণকান্তির গলা পাওয়া গেল, সেই গলায় উচ্ছ্বাস ছড়ে পড়ছে। ধন্যবাদ চন্দ্রশেখর বাবু, অনেক ধন্যবাদ। আমার অটোগ্রাফের খাতায় অবশেষে আপনি আপনার স্বাক্ষর রেখেই গেলেন। পরদিন খবরের কাগজে বেশ বড় করেই খবরটা প্রকাশিত হল। বিখ্যাত লেখক চন্দ্রশেখর বসু মুর্শিদাবাদের জেনানাবাগে ভাগীরথীর তীরে প্রাতঃভ্রমণে গিয়ে পাড় ভেঙে নদীতে তলিয়ে গেছে। অনেক অনুসন্ধান করেও তার মৃতদেহ উদ্ধার করা যায়নি। এরপর প্রিয় লেখক বা লেখিকার দিকে অটোগ্রাফের জন্য এগিয়ে যাওয়ার আগে পারলে একবার নিশ্চিত হয়ে নেবেন আপনার আশেপাশে কোনো ভালো মিডিয়াম নেই তো। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল নিহারেন্দু, তমাল এবং কৌশিক। শব্দগ্রহণে সৌরভ, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন প্রদীপ কুমার দাসের কাহিনী চন্দ্রশেখরের অটোগ্রাফ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।